আচ্ছা ম্যাডাম, আমরা স্টার্ট করছি। এখন আমার এসএপি স্ক্রিনটা জাস্ট খোলা থাক, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এনিওয়ে, তো আমাদের যেটা বেসিক্যালি এসএপিতে ম্যাক্সিমাম ক্ষেত্রে করানো হয়, আগে আমি 1 বছর 1.5 বছর আগেও করাতাম, যে বেসিক যে জায়গাটা, মানে বেসিক জায়গাটা আপনি কী বলুন তো, যে এসএপিতে কটা সার্ভার আছে, এসএপি কীভাবে কাজ করে, এসএপি কীরমভাবে এলো, কীভাবে হিস্ট্রি হয়েছে, ঠিক আছে। এই যে ক্লাসটা আছে, প্রজেক্টটা কীরমভাবে চলে, এইটা অলমোস্ট পুরোটাই থিওরিটিক্যাল পার্ট, ঠিক আছে। এবং এই থিওরিটিক্যাল পার্ট অলমোস্ট 2টো ক্লাস চলে যায়। এখন প্রশ্নটা হচ্ছে, আমি দেখেছি এর আগে প্রায় 5 বছর যখন প্রথম থেকে ক্লাস করাতাম, এগুলো পড়াতাম, স্টুডেন্ট একটু বোর ফিল করতো, যে যাই হোক একটা নতুন ক্লাস করতে এসেছি, কোনো প্র্যাকটিক্যাল পেলাম না। বাট সাউথে কী করা হয়, সাউথে ওরা প্রথম থেকে আগে প্র্যাকটিক্যালে ঢুকিয়ে দেয়, ঠিক আছে। তারপর লাস্টে গিয়ে থিওরিটা বলে। তাহলে কি হচ্ছে, আজকে যখন আপনি টোটাল প্র্যাকটিক্যালটা জেনে গেলেন, এরপর আপনার পক্ষে নিজেকেও রিলেট করতে সুবিধা হচ্ছে যে এই জিনিসটা আমি কী কী সার্ভারে কোথায় কাজ করব, ঠিক আছে। দ্য সিস্টেম ইজ ভেরি গুড। তো আমি একদম পুরোপুরি প্র্যাকটিক্যালে ঢুকছি, ঠিক আছে, ফার্স্ট টাইম থেকে। শুধু একটা জিনিস আপনাকে বলে রাখি, যে এসএপি যে সার্ভার কনসেপ্ট একটা একটুখানি জেনে রাখুন। সার্ভার মানে কি না, একটা সেন্ট্রাল মেশিন যেখানে সব ডেটা থাকে, রাইট। যে কোনো জায়গায় সেন্টার, আপনি বাংলা বুঝতে পারছেন তো পরিষ্কার? আচ্ছা, ওকে। তো এটা একটা সেন্ট্রাল মেশিন, এটা হচ্ছে যেটা একটা আমরা ডেটাকে স্টোর করে রাখি, ওকে। এবার এসএপিতে 3টে সার্ভার থাকে অ্যাট প্রেজেন্ট পয়েন্ট অফ টাইম। ভিউতে 3টে সার্ভার থাকে। 3টে সার্ভার কি? একটাকে বলা হয় ডেভেলপমেন্ট সার্ভার, একটাকে বলা হয় কোয়ালিটি সার্ভার, একটাকে বলা হয় প্রোডাকশন সার্ভার, ঠিক আছে। তাহলে এবার আমাকে জানতে হবে, এই জাস্ট ফর নোয়িং পারপাস, ডেভেলপমেন্ট সার্ভারে কি না ডেভেলপিং ওয়ার্কটা হয়। ডেভেলপিং ওয়ার্ক মানে কি, যে আপনি একটা কোনো এসএপিতে কোনো জায়গাতে যখন আলটিমেটলি ইমপ্লিমেন্ট হচ্ছে, ইমপ্লিমেন্ট মিনস নাথিং বাট স্টার্টিং ফ্রম দ্য বেস, স্টার্টিং ফ্রম দ্য নিউ, ঠিক আছে। তাহলে সেই ইমপ্লিমেন্ট কাজটা ডেভেলপিং সার্ভারে শুরু হয়, রাইট। এইবার ডেভেলপিংয়ে যখন কোনো কাজ করা হলো, সেই ডেভেলপিংয়ের কাজটা ঠিকভাবে হলো কি না দেখবার জন্য টেস্টিং করা হয় কোয়ালিটি সার্ভারে, ঠিক আছে। আর ফাইনালি যখন সমস্ত জায়গা থেকে কাজগুলো হয়ে গেল, সেগুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করে নিয়ে প্রোডাকশন সার্ভারে যখন ট্রান্সফার করে দেওয়া হয়, প্রোডাকশন সার্ভারে কিন্তু আলটিমেটলি কাজ করে কারা, যারা এন্ড ইউজাররা, মানে অফিসের এমপ্লয়িরা। কোয়ালিটি সার্ভার এবং ডেভেলপমেন্ট সার্ভারে যারা ডেভেলপার থাকে, এসএপি কনসালটেন্ট থাকে, তারা কিন্তু কাজ করে। বাট প্রোডাকশন সার্ভারে কোনো কনসালটেন্টদের কোনো এন্ট্রি নেই, এটা অনলি আপনার কোম্পানির পার্সনরা কাজ করবে, ঠিক আছে। আপনি আপনার অ্যাপ্রোচটাকে নেবেন অলওয়েজ কিন্তু অ্যাজ এ কনসালটেন্ট। ভালো করে শুনে নিন, কনসালটেন্ট হিসাবে আপনি নিজেকে প্লেস করবেন, তো সো দ্যাট আপনি কোনো বড় বিগ এমএনসিতে আপনি যখন প্রোফাইলটা দেখাবেন যে আপনি ডেভেলপিংয়ের এই সমস্ত নলেজগুলো আপনার আছে, তখন ওরা আপনাকে কী করবে, মেবি হতে পারে ওখানে ডেভেলপিং হয়ে গেছে, ঠিক আছে। বাট ওরা আপনাকে কী করবে, অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর আপনাকে, আপনার আন্ডারে তো 4জন 5জন 7জন যার যেরকম থাকবে, ইউজার দিয়ে দিল, আপনাকে বললো যে এদের কাজটা আপনি আলটিমেটলি অবজার্ভ করবেন এবং এদেরকে অপারেট করবেন, ঠিক আছে। তাহলে আপনি একটা ভালো পজিশন চলে যাচ্ছেন, ঠিক আছে। তো আপনার নিজস্ব যে ডোমেন আছে তার সেই এক্সপিরিয়েন্সটা কাজে লেগে যাচ্ছে, ঠিক আছে। তো এই যে জায়গাটা হচ্ছে, এই জায়গাটা হচ্ছে আপনার কিন্তু অ্যাকচুয়ালি আপনার মেন মোটো থাকবে, ওকে। আচ্ছা, এইবার হচ্ছে দেখুন, মেন এখানে আমাদের জানতে হবে যে এই যে আমরা যে মডিউলটা করছি এসএপি এফআইসিও, এসএপি ল্যাঙ্গুয়েজে এই মডিউলগুলোকে বলা হয় ফাংশনাল মডিউল। আমরা 3 রকম মডিউল হয়, আগে 2 রকম হতো, এখন 3 রকম হয়ে গেছে। একটা হচ্ছে ফাংশনাল, একটা হচ্ছে টেকনিক্যাল, আর একটা হচ্ছে টেকনো ফাংশন। ফাংশনাল মডিউলের ফাংশনটা কি? ফাংশনাল মডিউলের ফাংশন হচ্ছে অ্যাজ ইট যেন সিম্পলি একটা ক্যালকুলেটর, যে আমি কিন্তু জানি কোনটার বাটনটার সঙ্গে কোন বাটনটা পাঞ্চ করলে কি রেজাল্ট হবে, কি রেজাল্ট চাইবো, করতে গেলে লাগবে, মানে এভরিথিং রেডি করা রয়েছে, আমাকে জাস্ট অপারেট করতে হবে। টেকনিক্যালটা কি? টেকনিক্যালটা হচ্ছে ওর ব্যাকগ্রাউন্ডটা ফাংশনালের। যদি আপনার ফাংশনাল মডিউলে কোনো রকম চেঞ্জেস দরকার হয়, ফাংশনাল মডিউলের ভেতরে ইন্টারনালি যদি কোনো এরর্স আসে, কোনো যেটা আপনার ফাংশনাল নলেজ দিয়ে কভার করা সম্ভব হচ্ছে না,
তখন টেকনিক্যাল পার্সনদের ডাকা হয়, ঠিক আছে। আর রিসেন্টলি যেটা নতুন বেরিয়েছে, কিছু কিছু মডিউল আছে টেকনো ফাংশন, মানে সেখানে কিছুটা পার্ট টেকনিক্যালও আছে, কিছুটা পার্ট আছে আপনার ফাংশন আছে, এটা হাইব্রিড মিক্সড, ঠিক আছে। তো আমরা শিখতে যাচ্ছি যে মডিউলটা, এটা কিন্তু একটা টপ ক্লাস ফাংশনাল মডিউল, ঠিক আছে। তো ফাংশনাল মডিউলের ক্ষেত্রে যখনই যে কোনো ফাংশনাল মডিউলে আপনি কাজ করতে যাবেন, সেই ফাংশনাল মডিউলে একটা অর্গানাইজেশন স্ট্রাকচার থাকে, যেটাকে এসএপি ল্যাঙ্গুয়েজে বলা হয় এন্টারপ্রাইজ স্ট্রাকচার, ঠিক আছে। তো এখন আপনার কাছে ওয়ার্ডটা হয়তো নতুন লাগতে পারে, অর্গানাইজেশন স্ট্রাকচার ব্যাপারটা কি, এন্টারপ্রাইজ স্ট্রাকচার ব্যাপারটা কি। আমি এসএপির যখন পড়াই ম্যাডাম, তখন এসএপি সাবজেক্টকে বোঝাবার জন্য একদম রিয়েল টাইমে আপনার লাইফে বলুন, আমার লাইফে বলুন, আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে তার রেসপেক্টিভে আপনাকে আমি একটা সবসময়তে ইনস্ট্যান্ট এক্সাম্পল দিয়ে দিই, তাহলে আপনাকে কিন্তু ওই সাবজেক্টটা তখন ওইটার উপর বেস করে বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। যেমন ধরুন এই যে অর্গানাইজেশন স্ট্রাকচার, এন্টারপ্রাইজ স্ট্রাকচার, আমি যদি এসএপি ল্যাঙ্গুয়েজে বলি আপনি কিন্তু হয়তো একটু আনইজি ফিল করেন, বাট আপনাকে আমি আপনার ল্যাঙ্গুয়েজে বলে দিচ্ছি। ধরুন আপনি একটা সময় তো কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন, অর্গানাইজেশনে, মেবি আজকে 2 বছর 3 বছর 4 বছর আগে, 5 বছর আগে, ঠিক আছে। আপনি ফার্স্ট দিনটার কথা চিন্তা করুন, জাস্ট ফার্স্ট দিন, ফার্স্ট জবের ফার্স্ট দিন, ঠিক আছে। তাহলে আপনার মেন অবজেক্টিভটা কী ছিল ওই দিনকে? টু নো দ্য ইন্ডাস্ট্রি। আপনি যে ইন্ডাস্ট্রিতে কাজ করতে গেছেন, যে অর্গানাইজেশনে কাজ করতে গেছেন, এই অর্গানাইজেশনটা কিসের অর্গানাইজেশনস। আমাদের যখন কেউ বলে যে একটা জব ভ্যাকেন্সি আছে, আমরা তো অ্যাটলিস্ট জিজ্ঞেস করি যে কোথাকার কোম্পানি কী কাজ করে, এটা কমন ফিচার্স। তো আপনিও যখন সেই কোম্পানিতে কাজ করতে গিয়েছিলেন, তখন আপনি আগে ফার্স্ট জেনে নেওয়ার চেষ্টা করেছিলেন যে এই ইন্ডাস্ট্রিটা কিসের ইন্ডাস্ট্রি, কী কাজ করে, 1 নম্বর। নাম্বার 2, আপনাকে কি জানতে হয়েছে কি, যখন আপনি আলটিমেটলি ওখানে সিলেক্টেড হয়ে গেছেন, যে আপনার ইমিডিয়েট বসকে, কেন না আপনি তাকে রিপোর্টিংটা করবেন যে আপনার কি কি কাজ হয়েছে, আপনাকে কি কাজ করতে হবে সেটা আপনি তার থেকে জানবেন এবং তাকেই তার সেই কাজে রিপোর্টিংটা করবেন। নাম্বার 3, যদি কোনো রকম আদার্স কিছুর দরকার হয়, যেমন ফাইলস বলুন, আদার স্টেশনারি বলুন বা আদার্স জিনিস বলুন, তাহলে ইন অ্যাবসেন্স অফ বস বা ইন প্রেজেন্স অফ বস, তাহলে আপনি নিশ্চয়ই বসকে বলবেন না যে ফাইলটা কোথায় আছে বলুন, তাহলে ফাইল রাখার জন্য ডেফিনেটলি কোনো একটা পার্সন আছে বা কোনো একটা ডিপার্টমেন্ট আছে। তাহলে আপনাকে কিন্তু জানতে হবে যে ওই যে আপনি যে সমস্ত টাইপের কাজ করবেন, সেই জন্য যা ডকুমেন্টস লাগবে, যা ইউটেন্সিলস লাগবে, সেটা আপনি কার থেকে চাইবেন, রাইট। এরপর নেক্সট আপনার যে রোল হচ্ছে, আপনার রোলটা কি, আপনি কি কাজ করতে এখানে এসছেন। আমি কি ম্যাডাম ঠিক বোঝাতে পারলাম? ফার্স্ট হচ্ছে আপনি ইন্ডাস্ট্রিকে জানছেন, সেকেন্ড আপনার বসকে চিনছেন, থার্ড হচ্ছে আপনার যা রিকোয়ারমেন্ট আছে সেইটা জানছেন, ফোর্থ হচ্ছে আপনি আলটিমেটলি কি কাজ করতে এসছেন, হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল রোল। এই 4টে কোয়ারিজ যদি আপনি তাড়াতাড়ি যে কোনো ইন্ডাস্ট্রিতে, আজকে বলে না, আজকে 5 বছর বাদে হোক, 2 বছর বাদে হোক, 1 বছর, যখনই যাবেন, যত তাড়াতাড়ি এই জায়গাটাকে ক্লিয়ার করতে পারবেন, আপনার পক্ষে ইন ফিউচার সেই ইন্ডাস্ট্রিতে তত ভালোভাবে কাজ করতে, তত ফ্লেক্সিবিলিটিতে কাজ করতে আপনার সুবিধা হবে। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি এন্টারপ্রাইজ স্ট্রাকচার অর অর্গানাইজেশন স্ট্রাকচার। তাহলে আপনি যখন এগুলো জানবেন, তখনই আপনি বুঝতে পেরে যাবেন যে আপনার কোম্পানিটা কী কী বিজনেস করে, এই কোম্পানির কোথায় কোথায় ব্রাঞ্চ আছে, আদার্স কোম্পানির সঙ্গে তাদের কি রিলেশন আছে, সব ওয়ান আফটার অ্যানাদার রিলেটেড ম্যাটার, ঠিক আছে। এসএপিতে যে কোনো ফাংশনাল মডিউল, টেকনিক্যাল মডিউল যাই বলুন, অর্গানাইজেশন অবজেক্ট বা আপনার এন্টারপ্রাইজ স্ট্রাকচার, এর টপ লেভেল ইউনিট হচ্ছে ক্লায়েন্ট। টপ লেভেল ইউনিটের নাম কি না, ক্লায়েন্ট। তো আমরা ক্লায়েন্ট বলতে কি বুঝি, এখন ফট করে যদি আপনাকে জিজ্ঞেস করে, এসএপিতে কিন্তু আপনি যদি অন্য যে কোনো নন এসএপি কোম্পানিতে যদি কাজ করেন, আপনি একটা অন্য কোম্পানিতে গেলে
আপনি বলতেই পারেন যে আমি একটা অন্য ওইরকম কোম্পানিতে ছিলাম, তারা কিন্তু অতটা ভেরিফাই করবে না, কারণ দেখুন নন এসএপি কোম্পানি প্রচুর আছে, তাদের ডেফিনেটলি একটা আইডেন্টিফিকেশান আছে। বাট এসএপি কোম্পানির সব থেকে বড় আইডেন্টিফিকেশান কি জানেন? এসএপি কোম্পানির সব থেকে বড় আইডেন্টিফিকেশান হচ্ছে আপনার যে কোম্পানি এসএপি সফটওয়্যার নিয়েছে তাকে এসএপি থেকে একটা আইডি দেওয়া হয়, অ্যান্ড দিস আইডি ইজ টোটালি ইউনিক। কোনো কোম্পানির সঙ্গে কোনো কোম্পানির আইডি ম্যাচ করে না, অ্যান্ড দিস ইজ কল্ড ক্লায়েন্ট আইডি। আপনাকে কিন্তু অত কথা জিজ্ঞেসই করবে না, আপনাকে বলে আপনার ক্লায়েন্ট আইডি কী ছিল লাস্ট কোম্পানি, ও সেকেন্ডের মধ্যে নেট থেকে বার করে নেবে। আপনি ভুল বোঝাতেই পারবেন না কোনো দিক দিয়ে। তাহলে এসএপিতে টপ লেভেল ইউনিট হচ্ছে ক্লায়েন্ট। তাহলে ক্লায়েন্ট কে? হু ইজ ক্লায়েন্ট? আমি দুটো অ্যান্সার বলবো। একটা অ্যান্সার হচ্ছে আপনাকে ইজিয়েস্ট ওয়েতে মিনিংটা বোঝার, সেকেন্ড অ্যান্সারটা বলবো টেকনিক্যাল ওয়েতে অ্যান্সারটা বোঝার। আপনাকে যখন রিয়েল টাইমে জিজ্ঞেস করবে অ্যান্সার কিন্তু আপনাকে অফিসিয়ালি টেকনিক্যালটাই দিতে হবে, ঠিক আছে? বাট আপনি যদি টেকনিক্যালটা প্রথমেই শোনেন বুঝতে পারবেন না। ফার্স্ট হচ্ছে নর্মালি আগে অ্যান্সারটা হচ্ছে কি, ক্লায়েন্ট হচ্ছে যে এসএপি সফটওয়্যারটা পারচেস করেছে এসএপি কোম্পানি থেকে, সেই জন্য এসএপি কোম্পানি তাকে একটা ইউনিক আইডি দিয়েছে, দ্যাট ইজ কল্ড ক্লায়েন্ট আইডি। এটা হচ্ছে নর্মাল অ্যান্সার। আর যখন আপনাকে টেকনিক্যালি ইন্টারভিউতে জিজ্ঞেস করবে হোয়াট ডু মিন বাই ক্লায়েন্ট, যদি জিজ্ঞেস করে জেনে রাখতে হবে কোন কোশ্চেন করবে, সে তো নোবডি নোজ। তখন বলবেন, যদি দরকার হয় খাতা না থাকলে লিখে রাখবেন, বা আমার তো এটা রেকর্ডিং হয়ে যাচ্ছে থাকবে, পরে নোট করে নেবেন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া অফ কনফিগারেশন। কীরকমভাবে কনফিগারেশনটা হলো? ধরুন আজকে কি করে এটা এরিয়াই বা হলো, এই যে আপনি মেশিনটাতে সফটওয়্যারটার মধ্যে ঢুকলেন না, ঠিক আছে, আপনি তো ডাইরেক্ট ঢুকে গেলেন। যদি আপনি ওই রিজিউম না করতেন, আমি যদি আপনাকে নর্মালি সেন্সে ঢোকাতাম, তাহলে আপনাকে মেশিন কিন্তু একটা ইউজার ক্লায়েন্ট আইডি চাইবে ফার্স্ট। তখন আপনাকে এই মেশিনেরও কিন্তু একটা ক্লায়েন্ট আইডি আছে। এই যে সফটওয়্যারটা আপনি ইউজ করছেন, এই সফটওয়্যারটা হচ্ছে এডুকেশন ভার্সন অল ওয়ার্ল্ড ওয়াইড। এই যে আইডিএস কথাটা এখানে লেখা আছে, এই আইডিএস মিনস হচ্ছে ইন্টারন্যাশনাল ডেমনস্ট্রেশন এডুকেশন সিস্টেম। এটা অল ওয়ার্ল্ড ওয়াইড একটা এডুকেশন সিস্টেমের জন্য এসএপি থেকে বানানো আছে, ওই জন্য এসএপি ডেমো সিস্টেম বলা আছে। এরও কিন্তু একটা আইডি আছে, ক্লায়েন্ট আইডি। এর ক্লায়েন্ট আইডি হচ্ছে আপনার 800, ঠিক আছে? তো এই 800 ক্লায়েন্ট আইডিতে ঢুকবেন, এবং প্রত্যেকটা ইউজারের আলাদা আলাদা ইউজার আইডি থাকে। আপনার ইউজার আইডি এখানে থাকবে এসএপি ইউজার, পাসওয়ার্ড হচ্ছে ইন্ডিয়া 123, যেটা আপনার রিয়েল টাইমে কি থাকবে নোবডি, আপনাকে তো কোম্পানি বলে দেবে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড কী আছে। বাট ক্লায়েন্ট আইডিটা আপনাকে জানতে হবে। তাহলে ক্লায়েন্ট আইডি বুঝতে পারলেন যে ক্লায়েন্ট আইডি কি না, ক্লায়েন্ট আইডি হচ্ছে আপনি যদি ক্লায়েন্ট আইডিটা না দিতেন, তারপর যদি ইউজার আইডি নেম পাসওয়ার্ড দিতেন, তাহলে আপনাকে এই স্ক্রিনটা খুলতে দিত না, যেটা খোলা আছে। তাহলে এই স্ক্রিনটা আপনি ক্লায়েন্ট আইডি জানেন বলে, দিয়েছেন বলে এটা খুলে দিয়েছে, তবে গিয়ে আপনি এখানে কনফিগারেশন করতে পারবেন। তাহলে আমি বোঝাতে পারলাম কেন ক্লায়েন্ট সম্বন্ধে বলতে গেলে এত কথা বললাম। ক্লায়েন্ট ইজ অ্যান এরিয়া, এই যে ক্লায়েন্টটা পেলেন, অ্যাক্সেসটা পেলেন, তবে গিয়ে তো আপনি এখানে আপনি করতে পারছেন, এরিয়া অফ কনফিগারেশন, ঠিক আছে? তাহলে এসএপিতে সব থেকে টপ লেভেল ইউনিট হচ্ছে নর্মাল এন্টারপ্রাইজ স্ট্রাকচারের, এই অর্গানাইজেশন স্ট্রাকচার বা এন্টারপ্রাইজ স্ট্রাকচারে আমি এফআই যেহেতু পড়াচ্ছি আপাতত, ক্লায়েন্ট। এর পরের ইউনিট ক্লায়েন্টের ঠিক তলায়, ক্লায়েন্টের ঠিক তলায় থাকে এই যা যা ডেফিনেশন বলছে না, সব ডেফিনেশনগুলো আমরা একটা ডেফিনেশন ফাইল পাঠিয়েছি। এই যে 3টে ফাইল পাঠালাম, তার মধ্যে ডেফিনেশন ফাইল আছে, ওর মধ্যে সব লেখা আছে, ঠিক আছে? ওই ক্লায়েন্টের তলায় থাকে কোম্পানি,
এখন ব্যাপারটা আছে কি বলুন তো, এই যে কোম্পানি বলতে আমরা নর্মালি যেটা বুঝি সেই কোম্পানির ডেফিনেশন আমাদের কাছে যেটা রয়েছে মাথায়, তার সঙ্গে এসএপির কোম্পানির ডেফিনেশনটা কিন্তু একটু ডিফারেন্ট, একটুখানি বেশ ভালোই ডিফারেন্ট। এসএপিতে কোম্পানি বলতে বোঝায় একটা গ্রুপ অফ অর্গানাইজেশন। কি বলে না, একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস। কীরকম ব্যাপারটা হলো, ধরুন টাটা, অফিসিয়ালি টাটা বলে কিন্তু কোনো কোম্পানি হয় না, টাটা একটা গ্রুপ। রিলায়েন্স, রিলায়েন্স বলে কিন্তু কোনো কোম্পানি নয়, রিলায়েন্স কিন্তু একটা গ্রুপ। আইটিসি, এটা একটা গ্রুপ, ঠিক আছে। তাহলে গ্রুপের ফাংশনটা কি, গ্রুপ কি করছে, গ্রুপ অ্যাকুমুলেট করেছে, তার যে ডিফারেন্ট ডিফারেন্ট বিজনেস আছে সেই বিজনেসগুলোকে একসঙ্গে নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে। কীরকম ব্যাপারটা হলো, ধরুন টাটার বিজনেস যদি আমি এখন আগে দেখি, তাহলে টাটার বিজনেস ওদের টিসকো আছে, টিসিএস আছে, টেলকো আছে, টাটা পাওয়ার আছে, টাটা মেটালিক আছে, টাটা টি আছে, টাটা সল্ট আছে। তো এই ডিফারেন্ট ডিফারেন্ট যে তাদের বিজনেস, এইগুলোকে নিয়ে তৈরি হচ্ছে একটা টাটা গ্রুপ। আর এই ডিফারেন্ট বিজনেসগুলোতে অ্যাকচুয়ালি বিজনেসগুলোকে আমরা বলি কোম্পানি কোড। তাহলে কোম্পানি কি করছে, কোম্পানি তার ডিফারেন্ট বিজনেস মানে কোম্পানি কোডগুলোকে নিয়ে একটা গ্রুপ তৈরি করেছে। কোনো মানুষ সে কিন্তু টাটায় কাজ করে না, সে কাজ করে আইদার টিসকো অথবা টেলকো অথবা টিসিএস অথবা টাটা পাওয়ার, রিলায়েন্সের ক্ষেত্রেও তাই, আইটিসির ক্ষেত্রেও তাই। তাহলে এখন প্রশ্ন হচ্ছে একটা সব থেকে ডিফিকাল্ট, যে তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কোম্পানি অ্যান্ড কোম্পানি কোড। কোম্পানি হচ্ছে একটা গ্রুপ অফ অর্গানাইজেশনস, কোম্পানি কোড হচ্ছে তার বিজনেস। টোটাল এভরিডে যে অ্যাক্টিভিটিসটা হয়, ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটিস বলুন, নর্মাল বিজনেস ট্রানজ্যাকশনস বলুন, সেইগুলো কোথায় হয় না, সেটা সব টোটালটা হয় কোম্পানি কোডে। এবং কোম্পানি কোড থেকে একটা নির্দিষ্ট ইন্টারভালে, মেবি হতে পারে এভরি কোয়ার্টার, প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট মানে যেটা কোয়ার্টারলি রেজাল্ট যেটাকে বলা হয়, বা একটা নির্দিষ্ট ইয়ার শেষে যে কোয়ার্টারলি মানে ইয়ারলি যে রেজাল্ট হয়, যে রেজাল্টটা বেরোয় সেটা হচ্ছে একটা এক্সটার্নাল রিপোর্ট। এই এক্সটার্নাল রিপোর্টটা বাইরের লোকেরা এক্সটার্নাল কেন বলছে, কারণ এক্সটার্নাল বলছে এই কারণে যে কোনো লোক সেই রিপোর্টটা দেখতে পারেন। আজকে ধরুন যখন কোনো রেজাল্ট বেরোয়, যে জুন কোয়ার্টারের রেজাল্টটা বেরিয়ে গেল সব কোম্পানির, বা সেপ্টেম্বরের কোয়ার্টারের রেজাল্ট যখন অক্টোবরে গিয়ে বেরোবে, আপনি কিন্তু যে কোনো কোম্পানির রেজাল্ট আপনি নেট থেকে গিয়ে দেখতে পারেন। তার জন্য আপনাকে ওই কোম্পানির শেয়ার হোল্ডার হতে হবে এরকম কোনো কথাও নেই। দ্যাট ইজ কল্ড এক্সটার্নাল রিপোর্ট। সেটা কোত্থেকে বেরোচ্ছে না, কোম্পানি কোড থেকে বেরোচ্ছে। তাহলে কোম্পানি কোডে কি করছি আমরা, কোম্পানি কোডে কিন্তু আমরা রেগুলার কাজটা করছি। তাহলে হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য কোম্পানি, কোম্পানির ফাংশনটা কি, কোম্পানির অবজেক্টিভটা কি। কোম্পানির অবজেক্টিভ হচ্ছে এই টোটাল যে কটা তার কোম্পানি কোড থাকবে, সেই টোটাল কোম্পানি কোডগুলোর যে ফিনান্সিয়াল রেজাল্টটা যেটা হবে সেটাকে সামারি করে সে দেখে তার গ্রুপে কি আলটিমেটলি প্রোগ্রেস হলো, লাস্ট ইয়ারের তুলনায় কিছু বেটারমেন্ট হলো না কিছু ডিক্রিমেন্ট হলো। বাট এই রিপোর্টটা যেটা কোম্পানিতে যে রিপোর্টটা তৈরি হয়, এটা হচ্ছে ইন্টারনাল রিপোর্ট। এটা হচ্ছে টোটালি ওই কোম্পানির ম্যানেজিং কমিটি বা এমডি লেভেলের রিপোর্ট। ওটা কিন্তু আপনি বাইরের লোকরা কেউ দেখতে পাবো না। তাহলে আমার মনে হয় আপনি এইটুকুনি এখন বুঝতে পেরেছেন দ্য ডিফারেন্স বিটুইন কোম্পানি অ্যান্ড কোম্পানি কোড। ক্লিয়ার?
টাটার রিপোর্টটা হচ্ছে কি বলুন তো, টিসকো, টেলকো, টিসিএস, টাটা পাওয়ার, টাটা মিল সবার যে ফাইন্যান্সিয়াল রেজাল্টগুলোকে অ্যাকুমুলেট করে করে ওর একটা নির্দিষ্ট রিপোর্ট ফরম্যাটে ওর নিজেদের দেখে। এটা হচ্ছে ফর দ্য পারপাস অফ ম্যানেজেরিয়াল। এটা আপনি বাইরের লোক কোনো এমপ্লয়িও দেখতে পাবে না। বাট আপনি টিসকোর যে কী রেজাল্ট হয়েছে, আপনি টেলকোর কী রেজাল্ট হয়েছে, আপনি এক্সটার্নাল রিপোর্ট দেখতেই পাবেন, কারণ ওটা তো আলটিমেটলি এক্সটার্নালি হয়েছে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে, দেখুন এক একটা কোম্পানির প্রচুর ব্রাঞ্চ ইউনিট থাকে, প্রচুর অফিস থাকে, তাহলে বিভিন্ন জায়গা থেকে সমস্ত ডেটাটাকে এক জায়গায় নিয়ে তাহলে একটা কোম্পানি কোডের, ধরুন টিসকোর তো অনেক অফিস রয়েছে, টিসিএসের অনেক অফিস রয়েছে, আবার সেই অফিস আবার ধরুন যেটা ইন্ডিয়াতে রয়েছে ইন্ডিয়ার বাইরেও রয়েছে। ঠিক আছে, তাহলে আজকে একটা কোম্পানির পক্ষে কিন্তু তার টোটাল প্রফিট কত টিসকো থেকে হয়েছে, কি নেট রেজাল্ট হয়েছে, এটা দেখা কিন্তু কোম্পানির পক্ষে পসিবল নয়। তাহলে এই নেট রেজাল্টটা মানে অ্যাকচুয়াল প্রফিট এবিলিটি ব্যাপারটা দেখবার জন্য কোম্পানি একটা ইউনিট রাখে, তাহলে ওপরে আপনার রইল ক্লায়েন্ট, তার তলায় কোম্পানি, তার তলায় আসছে যে ইউনিটটা তাকে বলা হয় অপারেটিং কনসার্ন। এই অপারেটিং কনসার্নের ফাংশন কি? এই অপারেটিং কনসার্ন প্রত্যেকটা কোম্পানি কোডের এক্স্যাক্ট কি রেজাল্ট হয়েছে, নেট প্রফিট, নেট লস যাই বলুন না কেন, সেগুলোকে অ্যাকুমুলেট করে সেগুলো ক্লায়েন্টকে প্রোভাইড করে। তাহলে অপারেটিং কনসার্নের টোটাল ফাংশনটা হচ্ছে প্রফিট এবিলিটি অ্যানালিসিস, এছাড়া আর কিচ্ছু না। ধরুন একটা কোম্পানি কোডের 50টা ইউনিট আছে, সে প্রত্যেকটা জায়গা থেকে নেট প্রফিট কালেক্ট করলে দেখা গেলো 40টা জায়গা থেকে প্রফিট হয়েছে, হয়তো 6টা জায়গা থেকে লস হয়েছে, আর 4টে জায়গা থেকে লস প্রফিট কিছু হয়নি। সে প্লাস মাইনাস করে অ্যাড করে একটা নেট প্রফিট যেটা হলো সে ক্লায়েন্টকে দিয়ে দিল যে দিস ইজ দ্য প্রফিট অফ টিসকো। বাট এই যে প্রফিটটা হয়েছে, ঠিক আছে, এই প্রফিটটা হওয়ার পর ধরুন আজকে কেন ওই 6টা ইউনিট থেকে লস হলো, কেন আপনার 4টে ইউনিট থেকে আপনার প্রফিট বা লস কিছু হলো না, বা বাকি যে 40টা ইউনিটের মধ্যে দেখা গেল কিছু ইউনিটে যে পরিমাণ প্রফিট লাস্ট ইয়ারে হয়েছিল তার থেকে এবারে কম হয়েছে, এইটা কিন্তু দেখাশোনা করতে বা এটা কিন্তু জাজমেন্ট করতে অপারেটিং কনসার্ন পারে না। কারণ এই যে ব্যাপারটা এইটা টোটালি ডিপেন্ড করে যায় আপনার কস্টিং ওরিয়েন্টেড ইস্যু। মেবি হতে পারে কোনো জায়গাতে কস্টিং বেশি হয়ে যাচ্ছে, কোনো জায়গাতে মেজারমেন্ট ভালো হচ্ছে না, কোনো জায়গাতে এক্সট্রা কস্ট বেয়ার হয়ে যাচ্ছে, তাহলে প্রফিট কম হয়ে যাচ্ছে, লস বেশি হয়ে যাচ্ছে। তো তখন এই কস্টিং ওরিয়েন্টেড ইস্যু, যেটা আমাদের সিও পার্ট পরবর্তীকালে করব আমরা, এই কস্টিং ওরিয়েন্টেড ইস্যুটা দেখবার জন্য অপারেটিং কনসার্নের তলায় ইউনিট থাকে, দ্যাট ইজ কল্ড কন্ট্রোলিং এরিয়া। একটা জিনিস জানবেন, একটা কোম্পানি বা ক্লায়েন্ট তার আন্ডারে কিন্তু টোটাল গ্রুপের মধ্যে একটাই অপারেটিং কনসার্ন থাকে, অনলি ওয়ান। সেই জন্য অপারেটিং কনসার্নের সঙ্গে কোম্পানির রিলেশন হচ্ছে 1:1। বাট একটা অপারেটিং কনসার্নের নিচে n নাম্বার কন্ট্রোলিং এরিয়া থাকতে পারে। কেন n নাম্বার বললাম? কটা থাকবে দ্যাট ইজ ডিপেন্ডস আপন ক্লায়েন্ট ওটা ডিসাইড করবে, ক্লায়েন্ট তৈরি করবে, এটা ক্লায়েন্টের মেন ম্যাটার। এই কন্ট্রোলিং এরিয়া কাকে কন্ট্রোল করবে, কোন ডেটার ওপর কন্ট্রোল করবে? যেখানে কোম্পানি কোডে আমাদের বিজনেস ট্রানজ্যাকশন হচ্ছে। তাহলে কন্ট্রোলিং এরিয়ার নিচে থাকে কে না, কোম্পানি কোড, যেখানে আমাদের ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিসটা হচ্ছে। একটা কন্ট্রোলিং এরিয়ার নিচে, ভালো করে শুনুন, একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে n নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, মাল্টিপল। বাট একটা কোম্পানি কোড কোনোদিন মোর দ্যান ওয়ান কন্ট্রোলিং এরিয়া আন্ডারে হয় না। কি বললাম?
একটা কন্ট্রোলিং এরিয়ার আন্ডারে এন নাম্বার কোম্পানি কোড থাকতে পারে, বাট একটা কোম্পানি কোড কোনো দিন মাল্টিপল কোম্পানি কন্ট্রোলিং এরিয়া হয় না। কী করে এক্সাম্পলটা দেব? ধরুন আপনি যখন গ্র্যাজুয়েশন করেছেন তখন কিন্তু যে কলেজ থেকে পাস করেছিলেন সেই কলেজটা একটা পার্টিকুলার ইউনিভার্সিটি আন্ডারে, মেবি হতে পারে যদি বেঙ্গল থেকে হয় তাহলে আপনার ক্যালকাটা ইউনিভার্সিটি, বা যদি আরবান থেকে হয় দেখা গেল সেখানে হয়তো বর্ধমান ইউনিভার্সিটি বা আদার্স কোনো। বাট আপনি একই সময়তে দুটো কলেজ বা দুটো ডিফারেন্ট ইউনিভার্সিটিতে প্যারালালি রেজিস্ট্রেশন করতে পারেন না। দিস ইজ দ্য অ্যাকচুয়াল, কারণ আপনাকে আপনার ডেটাটাকে একজনই সার্টিফাই করবে। তাহলে আমরা একবার টোটাল এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা একবার দেখে নিই। ফার্স্ট লেভেলে কে আছে না ক্লায়েন্ট, তারপরে কে আসছে কোম্পানি, তারপরে কে আসছে অপারেটিং কনসার্ন, তারপরে কে আসছে কন্ট্রোলিং এরিয়া, তারপরে কে আছে কোম্পানি কোড। ঠিক আছে, এইটুকুনি ক্লিয়ার ম্যাডাম? হ্যাঁ, আচ্ছা এবার আমরা তাহলে আগে একটুখানি প্র্যাকটিক্যালি ঢুকি, কীরমভাবে কোম্পানি বানায়, কীরমভাবে কোম্পানি কোড বানায়। দেখুন এই যে জায়গাটা দেখছেন যেখানে কার্সারটা ব্লিঙ্ক করছে, এই জায়গাটা হচ্ছে ট্রানজ্যাকশন কোড, এটাকে বলা হয় শর্ট ফর্ম টি কোড। ঠিক আছে, টি কোড দেওয়ার জায়গা। ওকে, এসএপিতে দুরকমভাবে আপনি কাজ করতে পারেন, একটা বাই ওয়ে অফ মেনু পাথ, একটা বাই ওয়ে অফ টি কোড। ঠিক আছে, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মেনু পাথ আর টি কোড। ধরুন এসপ্ল্যানেড থেকে আপনি গড়িয়া যাবেন, কীভাবে যেতে পারেন? যদি নর্মাল কনভেন্সেস কথা চিন্তা করেন, বাই ওয়ে অফ বাস, বাই ওয়ে অফ মেট্রো। ঠিক আছে, আপনি যদি বাসে করে যেতে চান তাহলে দেখা যাবে 1 ঘন্টা ওপর টাইম লেগে যাবে বা 1.5 ঘন্টা টাইম লাগতে পারে, মেট্রোতে 25 মিনিট টাইম লাগবে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন মেনু পাথ অ্যান্ড টি কোড। মেনু পাথ দিয়ে আপনাকে আমি দেখাচ্ছি, সেই মেনু পাথ থেকে কীভাবে টি কোড দেখা যায় সেটাও দেখিয়ে দিচ্ছি। ধরুন মেনু পাথে ঢুকবো যখন, এসএপিতে মেনু পাথে ঢুকতে গেলে প্রথম টি কোড হচ্ছে এসপিআরও। দেখুন এই যে সেকেন্ড লাইন, কাস্টমাইজ অ্যান্ড এডিট প্রজেক্ট, মানে কাস্টমাইজ করার জন্য এসপিআরও দিয়ে ঢুকতে হয়। এসপিআরওর ফুল ফর্ম কি? এসএপি প্রজেক্ট রেফারেন্স অবজেক্ট, মানে এসএপিতে যখন একটা প্রজেক্টের কাজ করতে যাচ্ছেন তাহলে সেই সমস্ত টি কোড কোথায় লেখা আছে, সমস্ত স্টেপিং কোথায় লেখা আছে, আন্ডার এসপিআরও। ঠিক আছে, তাহলে এসপিআরওটাতে ডাবল ক্লিক করুন বা ওপরে এসপিআরও টাইপও করতে পারেন যেটা ইচ্ছা। হ্যাঁ, এসপিআরও এন্টার। আমার ওই যে ডকুমেন্টেশনগুলো আছে ওখানে আপনি দেখবেন আপনার আইএমজি কথাটা লেখা আছে। আইএমজির ফুল ফর্ম হচ্ছে ইমপ্লিমেন্টেশন গাইড। যখনই আইএমজি দেখা থাকবে আপনি অলওয়েজ এই এসএপি রেফারেন্স আইএমজিতে ক্লিক করবেন, কখনো এটাতে ক্লিক করবেন না। এটা হচ্ছে এসএপি রেফারেন্স আইএমজি। ঠিক আছে, এসএপি রেফারেন্স আইএমজিতে ক্লিক করুন। আচ্ছা দেখুন এইখানে একটা ভালো করে ওয়াচ করুন, এই যে কার্সারটা চেঞ্জ হয়ে গেছে আর ডান দিকে কোণে দেখুন এই ওয়েবটা ঘুরছে। ঠিক আছে, যদি যতক্ষণ এইরকম ওয়েবটা ঘুরবে ততক্ষণ আপনি আর ফার্দার কিছু করবেন না, তার মানে মেশিন কাজ করছে। ঠিক আছে, আর প্রথম টি কোডটা দিলে সেখানে আপনাকে কিন্তু মেশিন টাইম নেবে প্রথমবারই, বাট সেকেন্ড টাইম থেকে ওই টি কোড আর হবে না, কারণ ওর তো কম্পাইল করবে, এই মেশিনে তো এটা প্রথম চলছে। ঠিক আছে, অলওয়েজ ডান দিক ওয়াচ করবেন, যে দেখুন ও ওয়েব ঘুরছে, তার মানে ও মেশিন কিন্তু আপনি যে রিকোয়েস্টটা পাঠিয়েছেন ওটা পড়ছে আর কি। ঠিক আছে, এবার দেখুন এই যে জায়গাটা খুলে গেল,
এই টোটাল জায়গাটা হচ্ছে বিভিন্ন কাজ করার জন্য। এই একটা সফটওয়্যার থেকে আপনি এসএপি এফআই এর কাজ করতে পারেন, এখান থেকে মেটেরিয়ালস ম্যানেজমেন্টে কাজ করা যায়, এখান থেকে সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশনে কাজ করা যায়, এখান থেকেই আপনার এইচআরের কাজ করা যায়, এখান থেকে আপনার প্রোডাকশন প্ল্যানিংয়ের কাজ করা যায়, একটা জায়গা থেকে সব কাজ করা যায়। ঠিক আছে, তো আমাদের মেন কাজ কোথাকার না, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ করছি। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে আমরা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং মোডটা রাখবো। বাট আমরা এখন কি করব, প্রথম তো আমরা এন্টারপ্রাইজ স্ট্রাকচার বানাচ্ছি। তাহলে দেখুন এই যে হচ্ছে এন্টারপ্রাইজ স্ট্রাকচার, এইখানে অ্যারোতে লেফট অ্যারোতে ক্লিক করুন। হ্যাঁ, এবার আপনাকে একটা ফার্স্ট ডিফাইন করতে হবে স্ট্রাকচারটা, কারণ কোম্পানি বানাতে হবে। তাহলে ডেফিনেশনে ক্লিক করুন অ্যারোতে। হ্যাঁ, তাহলে আপনি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ করছেন। দেখুন এতগুলো মডিউল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, কন্ট্রোলিং, লজিস্টিক্স, সেলস ডিস্ট্রিবিউশনস, মেটেরিয়ালস, এক্সিকিউশন, প্ল্যান্ট, পিএম মডিউলটা আছে, এইচআরটা আছে, যেটা আপনাকে বললাম। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ের কাজ করবেন, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিংয়ে অ্যারোতে ক্লিক করুন। এবার দেখুন, যখন দেখবেন মেনু পাতের মধ্যে আর অ্যারো নেই, এখানে কিন্তু এই যে এগুলো কিরম, জাস্ট টাইপ অফ ওয়াচ, এইগুলো এইরকম ধরনের মেনু পাত এসে গেছে, তখন জানবেন যে দিস ইজ দ্য লাস্ট, এরপর আর সামনে এগোনোর জায়গা নেই, যা করার আমার এখান থেকে করতে হবে। তাহলে আমাদের এখন কোম্পানি বানাতে হবে। তাহলে কি হচ্ছে, ডিফাইন কোম্পানি। এই যে মেনু পাথ, এই মেনু পাথ থেকে এই ডিফাইন কোম্পানিতে যে আপনি ঢুকলেন, এই ডিফাইন কোম্পানি বা কোম্পানি কোড যাই বলুন না কেন করবো, প্রত্যেকটার একটা টি কোড হয়। মোটামুটি জানবেন মেনু পাতে 80 to 85% মেনু পাতের টি কোড আছে, ট্রানজ্যাকশন করেন শর্ট ফর্ম। তো এই মেনু পাতটার যদি যে টি কোডটা আছে, সেটা আমি দেখবো কি করে, সেটা দেখার জন্য দেখুন ওপরে দেখুন অ্যাডিশনাল ইনফরমেশন, ওখানে যান। আবার অ্যাডিশনাল ইনফরমেশন অ্যারোতে ক্লিক করুন, রাইট অ্যারোতে, ডিসপ্লে কি, আইএমজি অ্যাক্টিভিটি মানে ইমপ্লিমেন্টেশন গাইড অ্যাক্টিভিটি, হ্যাঁ করুন, ক্লিক করুন। আচ্ছা, এবার দেখুন এটাকে একটু বড় করে দিলাম, একটু বড়। এবার হচ্ছে এই যে লেখাগুলো এসছে, এর লাস্ট 4 ডিজিট হচ্ছে টি কোড OX05, এটা হচ্ছে টি কোড। আপনি এই দেখুন এখানে ঘড়ির মতো যে বাটনটা আছে, এইটা হচ্ছে আপনার দিলে আপনাকে কোম্পানি কোড, কোম্পানি ক্রিয়েট করার স্ক্রিন খুলে দেবে। আর প্রত্যেকটা দেখুন জায়গায় একটা করে বুকসের মতো পিকচার আছে। এই বুকসটা কি না, বুকসটা হচ্ছে এই ডিফাইন কোম্পানি সম্বন্ধে ডেফিনেশনটা এখানে লেখা আছে। দেখুন দেখিয়ে দিচ্ছি আপনাকে আমি। এই যে ডিফাইন কোম্পানি সম্বন্ধে যা লেখা আছে, দেখুন আমি আপনাকে ডকুমেন্টেশন দিয়ে দিয়েছি, ওখানে সবই ঠিক আছে। বাট একটা জিনিস জানবেন, আপনি কোনো বই থেকে যদি লেখা পড়েন, সেখানে ভুল লেখা থাকতে পারে। আপনি নেট থেকে সার্চ করে যদি কোনো ডকুমেন্টেশন পান, সেখানেও ভুল থাকতে পারে। বাট এই যে ডকুমেন্টেশনটা, এর মধ্যে কোনো ভুল নেই, কারণ এটা এসএপির নিজস্ব বানানো।
আপনি যে কোনো টপিক্সের সম্বন্ধে যদি জানতে চান, আপনি জাস্ট সিম্পল এরকমভাবে বাঁ দিক থেকে ডকুমেন্টেশনটা দেখে নিতে পারবেন, আপনাকে কোনো রকমভাবে কারোর সাহায্য নিতে হবে না। তাহলে আপনি কি করবেন, এবার এই এক্সিকিউট বাটনে ক্লিক করুন ডিফাইন কোম্পানির। হলো? আচ্ছা, যে এই যে স্ক্রিনটা খুলে গেল, কোম্পানি কোড ক্রিয়েটার, এই যে ইন্টারনাল ট্রেডিং পার্টনার বলছেন, এখানে দেখুন প্রথমে নিউ এন্ট্রিজ আছে। একটা জিনিস আজকে একদম প্রথম থেকে শিখে নিন, যদি কোনো স্ক্রিনে নিউ এন্ট্রিজ বাটন থাকে, যখন কোনো কিছু বানানো হয় সেখানে নিউ এন্ট্রিজ বাটন থাকে, তাহলে আপনাকে নিউ এন্ট্রিজ করতেই হবে, কারণ আপনি এটা নতুন বানাচ্ছেন, অর্থাৎ আপনাকে নিউ এন্ট্রিজ করতে হবে। তাহলে কোম্পানি মানে কি গ্রুপটা, তো আপনি নিউ এন্ট্রিজে ক্লিক করুন। হলো? এখানে একটা কোড চাইছে, এই কোডটা হচ্ছে 6 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। সব কিছু জিনিসে কোডের ভিত্তিতে হয়। এখানে 6 ডিজিট আলফানিউমেরিক নাম্বার, ম্যাক্সিমাম 6 ডিজিট। আপনি 4 ডিজিট করতে পারেন, 5 ডিজিট করতে পারেন, 6 ডিজিট করতে পারেন, বাট নট মোর দ্যান 6। আর নেক্সট হচ্ছে আলফা নিউমেরিক। আলফা নিউমেরিক মানে কি, আইদার আলফাবেট ABC XYZ, অথবা নিউমেরিক 1 2 3 4 5 6, অথবা ABC 1 2 3 বা 1 2 3 ABC, যেটা ইচ্ছা, আলফা অথবা নিউমেরিক, যেরম কম্বিনেশনের ইচ্ছা আপনি কোম্পানি এই কোড, যে কোনো কোডই বানাতে পারেন। ঠিক আছে, এর 90% কেন 99% কোডই হচ্ছে আলফা নিউমেরিক। ঠিক আছে, সবই। তো আপনি এখানে কোড দিন, কি দেবেন। আচ্ছা, এবার হচ্ছে কোম্পানির নেম অফ দ্য কোম্পানির কি নাম দেবেন দিন। ঠিক আছে, দেখুন নেম অফ দ্য বলতে কি বোঝায়, যখন দেখা যায় যে আপনার নর্মাল কোম্পানির নামটা অনেক বড় হয়ে গেছে, অনেক সময় হয় না কোম্পানি নেম তার সঙ্গে গ্রুপের নামও লেখা থাকে, তো সেখানে আর কি আমরা ওই নেম অফ দ্য কোম্পানি টুতে ওগুলো মেনশন করি, আদারওয়াইজ আমার কোনো দরকার নেই। এবার আপনি এই অ্যাড্রেসটা ফিল আপ করতে পারেন, যে স্ট্রিট, পোস্ট বক্স, পোস্টাল কোড, সিটি, এইগুলো হচ্ছে মানে এমনই আছে যে এটা অপশনাল, আপনি যা কোনো রকম টাইপ করতে পারেন, এরকম নয় যে একদম পুরো এক্সাক্ট দিতে হবে। হ্যাঁ, করুন। হ্যাঁ, ট্যাব, এখানে সব ট্যাব, নট এন্টার, ট্যাব। হ্যাঁ, দরকার নেই, ওখানে দেবো। আচ্ছা, এবার দেখুন এই যে চারটে ট্যাব, যাদের চারটে যে দেখলেন, এখানে দেখুন সব কটাতেই কিন্তু আপনাকে কোনো এ নেই, আপনাকে ম্যানুয়ালি করতে বলছে। ঠিক আছে, বাট এই যে জায়গাটা দেখুন, এইখানে যখন আপনি আসছেন, ঠিক আছে, এইখানে দেখুন এই যে কান্ট্রি, এটা ড্রপ ডাউন, ল্যাঙ্গুয়েজ এটা ড্রপ ডাউন, এইগুলোকে বলে ড্রপ ডাউন, আর হচ্ছে কারেন্সি হচ্ছে ড্রপ ডাউন। তাহলে আপনাকে যখন নিতে হবে এই ড্রপ ডাউনগুলোর থেকে আপনাকে কিন্তু চুজ করতে হবে কান্ট্রি কীরকমভাবে। এখানে ড্রপ ডাউনে যান, এবার ধরুন এই যে এত কান্ট্রি এসছে তো এখানে, এবার আপনি আপনার কান্ট্রি খুঁজছেন। ঠিক আছে, তো আপনাকে খুঁজে তো বার করতে হবে ওপর থেকে।
তো রাস্তা কি আছে, এটা ফাইন্ড বাটন। এখানে আপনি ফাইন্ড রেখে এখানে ইন্ডিয়া লিখুন। আপনাকে সব কটা শিখিয়ে দিচ্ছি সিস্টেমগুলো। ইন্ডিয়া লিখে হ্যাঁ ক্লক রাইট এক্সিকিউট বা এন্টার মারলেও হবে, এখানে এন্টার মারলেও হবে। দেখুন ইন্ডিয়া চলে এলো, এর উপর ডাবল ক্লিক হলো। ঠিক সেম ভাবে ল্যাঙ্গুয়েজ ড্রপ ডাউন, ইংলিশ, তারপরে হচ্ছে কারেন্সি ড্রপ ডাউন, ইন্ডিয়ান কারেন্সি হচ্ছে আইএনআর, এখানে ফাইন্ড করে দিন, এক্সিকিউট করুন। ঠিক আছে হলো, আইএনআর এসে গেছে, ডাবল ডাবল ক্লিক, তাহলে হয়ে গেল। এইবার হচ্ছে সেভ করতে গেলে কন্ট্রোল এসও করতে পারে, বা এখানে এইটাতে ঠিক ক্লিক করতে, যেটা ইচ্ছা। আচ্ছা, যখনই আপনি সেভ করবেন তখন এরকম একটা রিকোয়েস্ট জেনারেট হবে। আমি আপনাকে রিকোয়েস্টের ফাংশন কি যখন লাস্টের দিকে সব শিখিয়ে দেবো। ইনিশিয়ালি যখনই কোনো রিকোয়েস্ট এরকম আসবে আপনি আপাতত এখানে কন্টিনিউ করে দিন। দেখুন এই যে স্ক্রিনটা খোলা আছে এখানে, ঠিক আছে, আপনাকে আমি একটা জিনিস দেখাচ্ছি। ধরুন এইখানে রয়েছেন, তো এইখানে এই যে বাটনটা দেখছেন এটা হচ্ছে নতুন স্ক্রিন। আপনি একসঙ্গে 6টা স্ক্রিন খুলতে পারেন। এখানে একটা স্ক্রিন খোলা আছে, এই যে এই বাটনটা মানে ডান দিক থেকে 4 নম্বর, দিস ইজ ক্রিয়েট নিউ স্ক্রিন। তো আপনি নতুন স্ক্রিন খুলবেন, এটা একটা রাস্তা আছে, এখানে ক্লিক করলে আপনাকে একটা নতুন স্ক্রিন খুলে দেবে। আমি ক্লিক করেছি, খুলে যাবে। খুলে গেল। এবার হচ্ছে কোম্পানি ক্রিয়েট করার টিকট হচ্ছে OX15। আপনি ডাইরেক্টলি OX15 দিন, এন্টার মারুন। দেখুন ওই একই স্ক্রিন খুলে গেল। তাহলে আপনি বুঝতে পারলেন ডিফারেন্স বিটুইন টি কোড অ্যান্ড মেনু পাথ। মেনু পাথ আর টি কোডের ফাংশনটা ডিফারেন্সটা কি? আপনাকে আমি দুটোই দেখিয়ে দিলাম, ঠিক আছে। এবার ধরুন এই যে স্ক্রিনটা খোলা আছে এখানে, আপনি এই স্ক্রিনে বসে যদি নতুন কিছু করতে চান তখন কি করবেন, এখানে /n যে কোনো টি কোড নতুন, ধরুন আমি কোম্পানি কোড ক্রিয়েট করব। কোম্পানি কোড ক্রিয়েট করার টি কোড হচ্ছে, আমি আপনাকে আমি ডাইরেক্টলি টি কোড দিয়ে দেখাচ্ছি। একটা কোম্পানি কোড ক্রিয়েট করার টি কোড হচ্ছে OX02। এই দেখুন ক্রিয়েট এডিট ডিফাইন চেক কোম্পানি কোড OX02। আপনি যখন কোনো একটা স্ক্রিনে বসে আছেন সেই স্ক্রিন থেকে আপনি যদি নতুন স্ক্রিনে নতুন কোনো টি কোড দেন তখন আপনাকে দিতে হবে। বাট এই যে এইখানটা দেখুন, এইটা কিন্তু নতুন স্ক্রিন নয়, এই যে এইটা হচ্ছে ইজি অ্যাক্সেস স্ক্রিন। ইজি অ্যাক্সেসটা কি না, যেটা আর কি ইউজাররা প্র্যাকটিস করে। দেখুন এই যে আপনার এখানে অ্যাকাউন্টিং, এখানে দেখিয়ে দিই আপনাকে, এই অ্যাকাউন্টিংয়ের মধ্যে ধরুন এই যে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এইখানে হচ্ছে জেনারেল লেজার অ্যাকাউন্টিং, ঠিক আছে।
এই যে পোস্টিং, এটা হচ্ছে ইউজারদের জন্য, যারা ইউজাররা পোস্টিং করবে। বাট আপনাকে তো আলটিমেটলি পোস্টিং করার আগে জানতে হবে যে কীরকমভাবে আলটিমেটলি কনফিগারেশনটা করে। তো সেই জন্যে যখন আপনি একটা কোনো মেশিনে বসে কনফিগারেশন করবেন, কোনো একটা স্ক্রিনে হয়তো বসে আছেন, সেই স্ক্রিনে থেকে আপনি যখন একটা অন্য স্ক্রিনে যেতে যাবেন, তখন আপনাকে কি করতে হবে, /n এটা দিতে হবে। ঠিক আছে, /n দিয়ে তারপর টিকোডটা দিয়ে দেবেন, OX02 লিখুন। এন্টার। /nটা না দিলে আপনাকে নতুন স্ক্রিনে খুলতে দেবে না ওই স্ক্রিন, তাহলে আপনাকে প্রথমে ব্যাক করে আবার ওই ইজি অ্যাক্সেস স্ক্রিনে চলে যেতে হবে, গিয়ে তারপর নর্মাল টিকট দিতে পারবেন। এখানেও ঠিক তাই, নিউ এন্ট্রিজ করুন। কোম্পানি কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। আপনি কোম্পানি কোড যেটা বানাচ্ছেন, এই কোম্পানি কোডটা কিন্তু নোট করে রাখবেন, কারণ আপনাকে সবসময় তো কোম্পানি কোডই কাজ হবে, কোম্পানিতে কোনো কাজ হবে না। আর প্র্যাকটিস পারপাসে আপনি ফার্দার আর কোম্পানি বানাতেও পারেন, নাও বানাতে পারেন। একটা কোম্পানি বানিয়ে সব কাজ করা যায় পরবর্তীকালে, কিন্তু কোম্পানি কোড ডিফারেন্ট বানিয়ে প্র্যাকটিস করবেন। কোম্পানি কোড হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। ঠিক আছে, তো 4 ডিজিটটা দিন, এখানে কি দেবেন, আচ্ছা ট্যাব দিয়ে নেম লিখুন, কোম্পানি নেম। ঠিক আছে, আবার ট্যাব দিয়ে চলে আসুন, সিটিটা যা লেখা লিখে দিন। আবার ট্যাব দিয়ে মানে কান্ট্রি, আপনি ম্যানুয়ালি IN লিখেও দিতে পারেন। ম্যানুয়ালি IN লিখেও দিতে পারেন। IND নয়, IND নয়, IN। হ্যাঁ, ট্যাব কারেন্সি INR, ট্যাব ল্যাঙ্গুয়েজ EN। হ্যাঁ, এবার সেভ করুন। দেখুন এইবার সেভ করলে ও আপনাকে একটা ডিটেল স্ক্রিন খুলে দেবে। এই ডিটেল স্ক্রিনটা কি না, ডিটেল স্ক্রিনটা হচ্ছে এর মধ্যে কোম্পানির ফার্দার যে সমস্ত আরও ডিটেলস, আরও অ্যাক্টিভিটিস বা আরও কোনো জিনিস লেখার জন্য। ঠিক আছে, খুলছে, এটা তো ফার্স্ট টাইম, সেজন্য একটু টাইম নেবে। যে কোনো টিকট ফার্স্ট ইউজ হওয়ার সময় একটু টাইম নেবে। ঠিক আছে, দেখুন এখানে আপনাকে আবার পুরো স্ক্রিনটা খুলে দিল। এবার একটা জিনিস দেখুন, এই যে আপনি স্ক্রিনগুলোকে খুব ভালো করে মনে রাখবেন, এই স্ক্রিনের মধ্যে যা এতগুলো যে সব এগুলোকে সব ফিল্ড বলে এক একটা, এই ফিল্ডের মধ্যে এই কান্ট্রি ফিল্ডে এরকম রাইট মার্ক রয়েছে। যখন কোনো স্ক্রিনের মধ্যে কোনো ফিল্ডে এরকম রাইট মার্ক থাকবে, জানবেন দিস ইজ কম্পালসারি ফিল্ড, আপনাকে এখানে ডেটা দিতেই হবে, না দিলে আপনাকে এখান থেকে এগোতে দেবে না। বুঝতে পারলাম, দিস ইজ কল্ড কম্পালসারি ফিল্ড। ঠিক আছে, তাহলে এইখানে আপনি যা যা আছে বাকি দিতে পারেন, বাট এই যদি নাও দেন, আপনাকে কান্ট্রি আপনাকে ফার্দার দিতে হবে। কারণ কি দেখুন, কান্ট্রিটা কেন ফার্দার নিচ্ছে, এটা একদম পুরো আইডেন্টি, একটা কোম্পানি এরকম হতেই পারে তো তার অন্য ব্রাঞ্চও আছে অন্য জায়গাতে, সেই জন্য সেটা কোন কান্ট্রি সেই হিসাবে ফার্দার ডিফাইন করে নেয় ফর দ্য পারপাস অফ ট্যাক্স। কান্ট্রি দিয়ে দিন IN। আচ্ছা, এবার রিজিয়নটা কি, যেহেতু এটা ওল্ড সিস্টেম, আমাদের এখানে রিজিয়নে এখনও সেই GST, যেহেতু এটা তো তখন তো অনেক আগেকার, তো সেই জন্য এখানে রিজিয়ন হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের রিজিয়ন হচ্ছে 25। দেখুন 25, নিচে আসুন, দেখুন 25।
ডবল ক্লিক করুন 25-এ। আর বাকি যেগুলো আছে যখন রিয়েল টাইমে যখন দরকার লাগে তখন দিতে হয়, পোস্ট বক্স, টেলিফোন নাম্বার, ল্যাঙ্গুয়েজ সমস্ত। আদারওয়াইজ আপনাকে এখানে এই যে কন্টিনিউ আছে, এই কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। দেখুন এই যে টাইটেল নেম বলছে, এটাকে সরান, এটা হচ্ছে যেটা এইটা আপনি দিয়েছিলেন, ও অটোমেটিক এখানে কপি করে নেবে আপনি যে কন্টিনিউ করে দেন। এইটাকেই ও এখানে কপি করে নেবে, কারণ আপনাকে ফার্দার দিতে হবে না। ঠিক আছে, এবার যদি মনে করেন না এইখানে যা লেখা আছে আমি এখানে আরও ডিটেলসে লিখবো, লিখতে পারেন আপনি, নট অ্যান ইস্যু। বাট যদি মনে করেন না একই হবে, তখন আমি এটাকে কন্টিনিউ করে দেবেন। কন্টিনিউ করে দিন। ঠিক আছে, হয়ে গেল, এটাকেও কন্টিনিউ করে দিন। হলো, তাহলে কোম্পানি কি করলাম আমরা, কোম্পানি ক্রিয়েট করলাম এবং কোম্পানি কোড ক্রিয়েট করলাম, তাই তো? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই কোম্পানি এবং কোম্পানি কোড, এই যে দুটো জিনিস ক্রিয়েট করলাম, এর ডেটাটা এখন কোথায় আছে? ভালো করে বুঝুন, এর ডেটাটা এখন কোথায় আছে? আপনি কার আন্ডারে ক্রিয়েট করলেন? আমি কি আপনাকে বোঝাতে পারছি ম্যাডাম? কোথায় সেভ হলো এটা? কোম্পানি বা কোথায় সেভ হলো, কোম্পানি কোডই বা কোথায় সেভ হলো? কোম্পানি এবং কোম্পানি কোড সেভ হয়েছে আন্ডার ক্লায়েন্ট। কারণ কি, আপনি যখন মেশিনে ঢুকেছিলেন ক্লায়েন্ট আইডি দিয়ে ঢুকেছিলেন, ঠিক আছে? তাহলে এই দুজনের মধ্যে কিন্তু কোনো রিলেশন নেই। তাহলে আজকে আমাকে যখন ফার্দার কাজ করতে হবে, তাহলে এই কোম্পানি কোডটা যে কোম্পানির আন্ডারে, এটা আগে লিঙ্ক করতে হবে, তবে আমি কাজটা করতে পারবো। অ্যান্ড দিস ইজ কল্ড অ্যাসাইনমেন্ট অফ কোম্পানি উইথ কোম্পানি কোড। যদি আপনি মেনু পাত দিয়ে যেতে চান, এখানে দেখুন /n/SPRO লিখুন, একবার দেখিয়ে দিই, মেনু /n/SPRO, মেনু পাত তো দেখিয়ে দিই, এন্টার, IMG, IMG এইটা রেফারেন্স IMG, এন্টারপ্রাইজ স্ট্রাকচার, অ্যাসাইনমেন্ট, তাহলে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, দেখুন এখানে অ্যাসাইন কোম্পানি উইথ কোম্পানি কোড টু কোম্পানি, মানে একটা কোম্পানি কোডকে আমি কোম্পানির সঙ্গে লিঙ্ক করছি। তাহলে আপনি আবার এক্সিকিউট করুন, কোম্পানি, হ্যাঁ, এই ঘড়ির মতো যে বাটন না, ওয়াচ, এটাকে বলে এক্সিকিউট বাটন। আচ্ছা, একটা জিনিস জানবেন, ভালো করে শুনে নিন, 95% অ্যাসাইনমেন্ট স্ক্রিনে এসএপিতে যে আমরা কাজ করব, 95% অ্যাসাইনমেন্টের সময়তে নিউ এন্ট্রিজ বাটন থাকবে না।
95, মানে আমি 5% হাতে রাখলাম, সেটা পরে যখন আসবে তখন দেখাবো, ঠিক আছে। এবার দেখুন কেন থাকবে না, এটা তো বড় কোশ্চেন। কারণ হচ্ছে কি, অলমোস্ট এই দুটো আমাদের বানানো হয়ে গেছে এবং বানিয়ে আমরা একই জায়গাতে রেখেছি, একই মডিউলের মধ্যেই রেখেছি, সবই এফআই এর মধ্যেই রয়েছে। তাহলে সেখানে নতুন করে বানানোর কিছু নেই, ঠিক আছে। সেই জন্য তাহলে কি করে লিঙ্ক করবেন, তখন আপনাকে পজিশানে ক্লিক করতে হবে। অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে সবসময়তেই পজিশানে ক্লিক করতে হবে। তখন পজিশানে ক্লিক করুন। ও কি চাইছে, কোম্পানি কোড, মানে কোম্পানি কোড মানে কি, যেটা আপনি 4 ডিজিট বানিয়েছেন সেই কোডটা চাইছে আপনার কাছ থেকে, সেই কোডটা দিন। কারণ আপনি কোম্পানি কোডের সঙ্গে লিঙ্ক করছেন, ওই জন্য কোম্পানি কোডটা আগে আপনার থেকে জানতে চাইছে, কোম্পানি কোড। যদি ভুলে যান তাহলে দেখুন, যদি ভুলে যান ড্রপডাউন থেকে দেখতে পেয়ে যাবেন। দেখিয়ে দিই তো, এটাও দেখিয়ে দিই কীরকমভাবে। যদি ভুলে গেছেন মনে করুন, এই লিস্টে সব কোম্পানি কোড রয়েছে, আবার আপনি এখান থেকে ফাইন্ড করতে পারেন। আপনি এখানে আমি আবার লিখুন ওখানে কোম্পানি কোডটা, হ্যাঁ এন্টার করুন, দেখুন এসে গেছে আপনার কোম্পানি কোড। ডাবল ক্লিক করুন, কন্টিনিউ। দেখুন এইখানে চাইছে কোম্পানি, সেম প্রসেসে। যদি আপনার কোম্পানির আইডিটা মনে থাকে ভালো, যদি না মনে থাকে আপনি আবার ড্রপডাউন থেকে নিতে পারেন। এসছে, সেভ। তাহলে আমরা কি শিখলাম, কীভাবে কোম্পানি বানাচ্ছি, কীভাবে কোম্পানি কোড বানাচ্ছি, এবং কীভাবে কোম্পানি কোডের সঙ্গে কোম্পানিকে লিঙ্ক আপ করছি, ঠিক আছে। 3টে জিনিস শেখা হলো। এরপর আর একটা জিনিস আমি শিখব আজকে। আপাতত এই এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা একটু বলে দিই। সেটা হচ্ছে বিজনেস এরিয়া। বিজনেস এরিয়া, বিজনেস এরিয়া কাকে বলে? বিজনেস এরিয়া বলতে কি বোঝায়? বিজনেস এরিয়া হচ্ছে ব্রাঞ্চেস, ভালো করে শুনে রাখুন। বিজনেস এরিয়া হচ্ছে ব্রাঞ্চেস। কোম্পানির যে ব্রাঞ্চগুলো হয় সেই ব্রাঞ্চগুলোকে বলা হয় বিজনেস এরিয়া। কীরকম ব্যাপারটা একটু বলি। ধরুন আপনি একটা মোবাইল কিনেছেন, সে কলকাতার কোনো জায়গা থেকে, ধরুন আপনার বাড়ি টালিগঞ্জ যেখানে আছে সেখান থেকে কিনেছেন, ঠিক আছে। বাট আপনি যখন এখানে এসে গেছেন, এবার মোবাইলটায় যদি কোনো ডিস্টারবেন্স হয় বা কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আপনাকে আর টালিগঞ্জের ওই দোকানে যেতে হবে না। আপনি কি করবেন, তখন আপনি দেখবেন এই পার্টিকুলার মোবাইলের যে সার্ভিস প্রোভাইডার আছে, সেই সার্ভিস প্রোভাইডার আপনি এখন যেখানে রয়েছেন তার কাছাকাছি কে আছে। যদি দেখেন যে শালকিয়া চৌরাস্তায় কেউ আছে, তাহলে আপনি তাকে গিয়ে কী করছেন, যে আপনি আপনার মোবাইলটা এবং আপনার যে ডকুমেন্টসটা ছিল সেটা দেখাচ্ছেন। সে তখন ওই ডকুমেন্টসটা দেখে নেট থেকে দেখে নিয়ে সার্চ করে নিয়ে আপনাকে আপনার মোবাইলের যে প্রবলেম আছে সেটা শর্ট আউট করে দিল। তাহলে বিজনেস এরিয়ার ফাংশনটা কি হলো? বিজনেস এরিয়া বলতে কি বোঝায়? বিজনেস এরিয়া হচ্ছে জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী, ভালো করে শুনুন, জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী আমার বিজনেসটা কোথায় কতটা হচ্ছে সেটাকে জানবার জন্য আমরা ইউজ করি বিজনেস এরিয়া। এই ধরুন আপনার হাজব্যান্ডের বিজনেস, দেখবেন উনি কোনো সময় তো বলবেন যে আমার এনএস রোড এরিয়াতে বিজনেসটা ভালো হয়েছে এই মাসে,
কখন হয়তো বললেন যে হয়তো কলকাতার কালীঘাট এরিয়াতে ভালো বিজনেস হয়েছে বা ভবানীপুর এরিয়ায় ভালো বিজনেস হয়েছে, তাহলে কেন না পার্টিকুলার ভবানীপুর এরিয়া বা কালীঘাট এরিয়া এইসব জায়গাতে বা এনএস রোড এরিয়া এখানে ক্লায়েন্ট অ্যাকসেপ্ট বেশি করেছে, ক্লায়েন্ট অ্যাক্সেস বেশি করেছে, ক্লায়েন্ট বেশি প্রোডাক্টটাকে চুজ করেছে। তাহলে একটা পার্টিকুলার টাইমের মধ্যে আপনি ভবানীপুরেও বিজনেস দিয়েছেন, কালীঘাটেও বিজনেস দিয়েছেন, আবার এনএস রোড হাওড়াতেও বিজনেস দিয়েছেন। তাহলে আপনি যদি ট্যালি করে দেখেন যে একটা পার্টিকুলার মাসে যে আপনি দেখবেন যে আপনার হয়তো কোনো কারণে এনএস রোড থেকে বিজনেস বেশি এসছে, তাহলে আমি কি করে বুঝবো যে আমার টোটাল বিজনেসটা যে এলো এই মাসে কোনখান থেকে এলো, কোনখান থেকে বেশি এলো, কোনখান থেকে কম এলো? দ্যাট ইজ দ্য ফাংশন অফ বিজনেস এরিয়া। জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আমরা যখন বিজনেসকে ভাগ করব, বিজনেসকে দেখব, সেটা হচ্ছে বিজনেস এরিয়া। এবার এই যে বিজনেস এরিয়া যেটা আপনার রয়েছে, ধরুন টোটাল হাওড়ায় যে কটা অফিস রয়েছে তারা যে বিজনেসটা হচ্ছে সেই রিপোর্টটা আপনি কে পাচ্ছে না, যে ওনার মানে আপনার হাজব্যান্ড পাচ্ছে। আবার এনে ভবানীপুরের যে রিপোর্টটা আছে ওখানকার রিপোর্টটাও সেই পাচ্ছে, আবার কালীঘাটের রিপোর্টটাও কিন্তু সে পাচ্ছে। তাহলে দেখুন এই পার্টিকুলার বিজনেস এরিয়াতে কোনো কারণে সমস্ত রিপোর্টটা কার কাছে যাচ্ছে? টপ লেভেল ইউনিটের কাছে যাচ্ছে। তাহলে বিজনেস এরিয়া কার সঙ্গে রিলেটেড? বিজনেস এরিয়া ইজ রিলেটেড উইথ ক্লায়েন্ট। যদি বিজনেস এরিয়া ক্লায়েন্টের সঙ্গে রিলেটেড না হতো, যদি পার্টিকুলার কোম্পানি কোডের সঙ্গে রিলেটেড হতো, তাহলে কিন্তু আপনার মোবাইলটা সার্ভিসিং করানোর জন্য আপনি যেখানে কলকাতা থেকে পারচেস করেছেন আপনাকে সেই দোকানেই যেতে হতো। বুঝতে পারলেন ম্যাডাম বিজনেস এরিয়ার অবজেক্টিভটা? হ্যালো, হ্যাঁ। তো এইবার হচ্ছে যে এই যে বিজনেস এরিয়াটা কি করছে, তাহলে বিজনেস এরিয়া রিপোর্ট করছে কাকে? রিপোর্ট করছে ক্লায়েন্টকে ইন্টারনালি। এবার দেখুন আজকে একটা জিনিস খুব ভালো করে বুঝুন, ধরুন আজকে ভবানীপুরের কোনো একজন ক্লায়েন্ট আপনার হাজব্যান্ডের কাছে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট চেয়েছে, এই মুহূর্তে প্রোডাক্টটা আপনার হাজব্যান্ডের কাছে নেই, দ্য প্রোডাক্টটা খুব আর্জেন্ট। হয়তো ভবানীপুর ক্লায়েন্ট কোম্পানি, ভবানীপুরের যে অফিস যা আছে তারা হয়তো তাদের কোনো কাস্টমারকে ডেলিভারি করতে হবে ইমার্জেন্সি। তখন কাস্টমার উনি কি করতে পারেন? উনি তখন আইদার হাওড়া অথবা আপনার কালীঘাট, যেখানে তিনি অলরেডি প্রোডাক্ট সাপ্লাই করে বসে রয়েছেন, তাদেরকে কল করে জিজ্ঞেস করতে পারেন, আচ্ছা আপনাদের কি এই প্রোডাক্টটা এক্সেস কিছু আছে? তো আপনি আমাকে অন্তত আজকে 1 পিস কি 2 পিস দিতে পারবেন? আপনাকে আমি কাল পরশুর মধ্যে ডেলিভারি দিয়ে দেবো। তখন আপনার হাজব্যান্ড কি করলেন, যে আইদার কালীঘাট থেকে অথবা কলকাতা থেকে, হাওড়া থেকে প্রোডাক্টটা নিয়ে ওনাকে ডেলিভারি দিয়ে এলেন। বা আজকে কোনো কারণে আপনার হাজব্যান্ড গেল না, ওই পার্টিকুলার কোম্পানিটা সে বসে কলকাতার কালীঘাটকে অথবা হাওড়ার এনএস রোডকে জিজ্ঞেস করলো যে আপনাদের কাছে আছে ভাই এই প্রোডাক্ট, আমাকে একটু দেবেন, আপনারা এলে আপনাকে আমরা অর্ডার করে দিয়েছি, আমাদেরটা এলে আপনাদের ডেলিভারি অ্যাড্রেস আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হতে পারে এই জিনিসটা। ঠিক আছে, তো এই জিনিসটা হচ্ছে দিস ইজ দ্য অ্যাকচুয়াল কনসেপ্ট অফ বিজনেস এরিয়া। ঠিক আছে, তো বিজনেস এরিয়াটা কি না, জিওগ্রাফিক্যাল লোকেশন ওয়াইজ আমি আমার বিজনেসকে কোথায় কতটা কি হয়েছে এটা দেখব, সেটা দেখবার জন্য হচ্ছে আমরা অ্যাপ্লাই করব বিজনেস এরিয়াকে। ঠিক আছে, তো বিজনেস এরিয়া বানান টি কোডটা ডাইরেক্ট টি কোড দিয়েই বানান /NOX03। এখানে /N কেন লাগবে? কারণ নতুন স্ক্রিন, অন্য স্ক্রিনে আছেন, টি কোড হচ্ছে OX03, কিন্তু যেহেতু নতুন OX/N দিতে হবে।
নিউ এন্ট্রিজ, নিউ এন্ট্রিজ, বিজনেস এরিয়া হচ্ছে 4 ডিজিট আলফানিউমেরিক নাম্বার। যে কোনো 4 ডিজিট দিয়ে দিন, ডেসক্রিপশনে লিখে দিন প্লেসটার নাম। আচ্ছা, এবার দেখুন আপনি কিন্তু প্রয়োজন মনে করলে আমি পর বিজনেস এরিয়া আবার বানাতে পারেন, আবার এখানে আর একটা বানান, মাল্টিপল একসঙ্গে বানিয়ে দিতে পারেন, বারবার করে করতে হবে না আপনাকে। আর একটা অন্য বিজনেস এরিয়া করুন। হলো এরকম আর কি, আরও করতে পারেন, কোনো অসুবিধা নেই, করতে পারেন। হলো, সেভ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এটা হচ্ছে বিজনেস এরিয়া। ঠিক আছে, তাহলে আমরা কি কি করলাম? ফার্স্ট এন্টারপ্রাইজ স্ট্রাকচারটা যে ভালো করে বুঝলাম, তারপর আমরা কি করলাম কোম্পানি, তারপর আমরা কি করলাম কোম্পানি কোড, তারপর কি করলাম দুটোর মধ্যে অ্যাসাইনমেন্ট এবং বিজনেস এরিয়া। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, আমি আজকে এখানে শেষ করবো নাকি আমি একটা নতুন টপিক ধরবো, কারণ ওটা বড় টপিক আছে আজকে। একটু করে নিন, আপনি এগুলো পড়ে নিন, একটু দেখে নেবেন, রাখবেন, আপনি মেশিনে করবেন, চেষ্টা করবেন, যদি প্রবলেম হয় জানাবেন। আর হচ্ছে আপনি এ করবেন, ওই নেক্সট দিনকে আমরা ফিসকাল ইয়ার ধরবো, কারণ ফিসকাল ইয়ার কনসেপ্টটাই পুরো ডিফারেন্ট। ঠিক আছে, তারপর এটা করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।